সাম্প্রতিক সময়ে সবথেকে বড় ধামাকাটা কিন্তু এবার ভারত দিল। কাশ্মীরের জাতিসংঘের অফিসকে তারা বন্ধ করতে বলেছে এবং জাতিসংঘের যে প্রতিনিধিরা ভারতবর্ষে দিনের পর দিন ছিলেন তাদের সকলের ভিসা ক্যান্সেল করলো ভারত সরকার। কারণটা কি? হঠাৎ করে রাষ্ট্রসংঘকে নিয়ে এত কেন অ্যাগ্রেসিভ হয়ে গেল ভারত? এর পিছনে নিঃসন্দেহে কিছু জিওপলিটিক্যাল ব্যাখ্যা আছে। সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখুন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, অপারেশন সিন্দুর পর্বে রাষ্ট্রসংঘ যে ভূমিকা পালন করেছিল তাতে কিন্তু ভারত কোনোভাবেই কিন্তু খুশি নয়। উল্টে জুলাই মাসে পাকিস্তান কিন্তু রাষ্ট্রসংঘের প্রেসিডেন্সি এই পদটা কিন্তু সামলাবে। আপনারা জানেন জাতিসংঘে বর্তমানে 5 জন পার্মানেন্ট মেম্বার এবং বাকি 10টি নন পার্মানেন্ট মেম্বার আছে, যারা পার্মানেন্ট মেম্বারের মতো সমস্ত সুযোগ সুবিধা পায় না। কিন্তু এই নন পার্মানেন্ট মেম্বারের মধ্যে প্রতিটি দেশ 2 বছর করে প্রেসিডেন্সি, এই জাতিসংঘের প্রেসিডেন্সি মানে সর্বময় চেয়ার, মানে সব থেকে উপরে যে চেয়ার আছে সেই চেয়ারে বসার একটা সুযোগ পায়। আর জুলাই মাসই হলো সেই মাস যেখানে পাকিস্তান প্রেসিডেন্সি গ্রহণ করছে রাষ্ট্রসংঘে। অর্থাৎ আগামী কিছু মাস আপনারা দেখবেন পাকিস্তান নিজের মতো করে রাষ্ট্রসংঘকে চালানোর চেষ্টা করবে। তারা ভেটো জারি করতে পারে, কোন বিষয়ে ডিসকাশন হবে তারা সিদ্ধান্ত নিতে পারে, কোন ডিবেট কখন বন্ধ করতে হবে সেই সিদ্ধান্তও কিন্তু তারা নিতে পারে। অর্থাৎ ধরেই নেওয়া যায় পাকিস্তানের রাষ্ট্রসংঘের যে প্রেজেন্স এবং তারা যেভাবে অতীতে রাষ্ট্রসংঘকে ব্যবহার করার চেষ্টা করেছে, জুলাই মাসেও কিন্তু তারা ঠিক সেই চেষ্টাই করবে। এবং 100% আপনারা নিশ্চিত থাকুন কাশ্মীর ইস্যু পাকিস্তানের মূল আলোচ্য বিষয় হতে চলেছে। আর এরপরেই ভারতের পক্ষ থেকেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতও পুরো বিষয়টিকে ট্যাকেল করার জন্য নিজেদের মতো করে প্ল্যানিং করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো কাশ্মীরের রাষ্ট্রসংঘের যে অফিস ছিল সেই অফিস তো ভারত এর আগেই বন্ধ করে দিয়েছিল, কিন্তু এবার রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের প্রতিনিধি যারা ছিলেন তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে তারা আর যেন ভারতে না আসেন। এর প্রেক্ষাপটটা কি? এর একটা ইতিহাস আছে। দেখুন, ইতিহাস যদি জানার হয় তাহলে 1949 সালে আপনাকে যেতে হবে। জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে যত ঘটনা ঘটে এর পিছনে ইতিহাসটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। 1949 সালে কি হয়? 1949 সালে ভারত এবং পাকিস্তানের কাশ্মীর ইস্যু মারাত্মক একটা জায়গায় চলে যেতে শুরু করে। তখন রাষ্ট্রসংঘ কি বলে? রাষ্ট্রসংঘ বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এই পুরো বিষয়টার মধ্যে ঢুকছি এবং আমরা কাশ্মীর ইস্যুটাকে সলিউশন করার জন্য তোমাদের দেশে একটি অফিস খুলছি এবং আরো একটি অফিস আমরা পাকিস্তানের ইসলামাবাদেও খুলছি। মূলত এই অফিসটার কাজ কি ছিল? এই অফিসটার কাজ ছিল এই কাশ্মীর ইস্যুটা সলিউশন করা। এই অফিসটার কাজ ছিল দুই দেশের বর্ডার ওরিয়েন্টেড যেন সিজফায়ার বজায় থাকে, কোনো অবস্থায় যেন যুদ্ধ না হয় এবং দুই দেশের মধ্যে যে আন্তর্জাতিক চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো যেন কোনো অবস্থাতেই লঙ্ঘিত না হয়। সেই কাজটাই কিন্তু রাষ্ট্রসংঘের এই অফিস করত। এই অফিসটার পুরো নাম ছিল ইউনাইটেড নেশন মিলিটারি অবজারভার গ্রুপ। এবং ভারত এবং পাকিস্তান রাষ্ট্রসংঘের এই আবেদনকে কিন্তু মেনে নেয় 1949 সালের পরবর্তী সময়ে। ফলে কাশ্মীরে একটি অফিস হয় এবং রাষ্ট্রসংঘের আরেকটি অফিস হয় ইসলামাবাদে। দুই অফিস নিজেদের মধ্যে লিয়াজও মেনটেন করে এই আন্তর্জাতিক চুক্তিগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারত। যদিও প্রথম থেকেই ভারত, মানে শেষ 10 বছরের যদি কার্যকলাপ দেখেন, ভারত কিন্তু রাষ্ট্রসংঘের এই অফিসের কাজকর্মে অত্যন্ত বিরক্ত ছিল। কেন আমি বলছি কথা? 2014 সালে জাতিসংঘের আরো একটা অফিস দিল্লিতে খোলা ছিল। দিল্লিতে কিন্তু 2014 সালে ভারতবর্ষে এই অফিসকে বন্ধ করার আবেদন জানানো হয় এবং 2014 সালেই দিল্লির রাষ্ট্রসংঘের এই অফিসকে ভারতের পক্ষ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রসংঘ কোনোভাবেই কাশ্মীর থেকে যেতে চায় না। আপনারা যদি 2019 সালের একটা প্রতিবেদন দেখেন, যেখানে সে সময়কার এলজি মনোজ সিনহা পরিষ্কার বলে দিয়েছিলেন যে 370 ধারাকে রদ করা হয়েছে, ফলে কাশ্মীর আর স্পেশাল ট্রিটমেন্ট পাবে না, কাশ্মীর কোনোভাবে স্পেশাল স্ট্যাটাসও আর আওতায় পড়ছে না। এমনকি তিনি বলেছিলেন এই মুহূর্তে পাকিস্তান, মানে কাশ্মীর ইস্যু নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই, কারণ কাশ্মীর এখন ফুললি ইন্টিগ্রেটেড। এরপরেও রাষ্ট্রসংঘের অফিস কেন থাকবে? এটা তো স্বৈরাচারী একটা শাসকের একটা পরিচয়। রাষ্ট্রসংঘের কাজ তো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যেখানে কাশ্মীর সরাসরি কেন্দ্রীয় সরকারের আওতাধীন হয়ে গেছে সেখানে রাষ্ট্রসংঘের অফিস কেন্দ্রীয় সরকার কেন অ্যালাউ করবে, এই প্রশ্ন কিন্তু 2019 সালে উঠেছিল। আর এবার আমরা কি দেখলাম অপারেশন সিন্দুরের পর্বে? রাষ্ট্রসংঘ কার্যত নীরব, পাকিস্তানকে তারা থামানোর চেষ্টাই করলেন না,
উল্টে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তারা আজ অবধি কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেনি। আপনার হয়তো মনে আছে ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে গ্রুপ পেহেলগাম হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন সেই গ্রুপকে নিয়ে রাষ্ট্রসংঘে বারবার নিষিদ্ধ করার একটা ডাক, স্যাংশন করার একটা ডাক কিন্তু ভারত সরকার দিয়েছে। লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এই যে গ্রুপ, এই গ্রুপগুলো আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ হওয়ার পরেও বিভিন্নভাবে প্রক্সি গ্রুপ খুলে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা কিন্তু এই পাকিস্তান করছে। সেই রকম আভাস কিন্তু রাষ্ট্রসংঘে বারবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। 2024 নভেম্বরে শেষবারের জন্য ভারত সরকার এই প্রক্সি গ্রুপগুলোর বিপক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাষ্ট্রসংঘ পাকিস্তানের অদৃশ্য হাতে পুষ্ট এই ধরনের সন্ত্রাসবাদী প্রক্সি গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফোর্স তাদেরকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্রসংঘের ভ্যালুটা কি? এই অফিসের কাজটা কি ছিল? দুই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পাকিস্তান রাখতে পেরেছে? পারেনি। এই রাষ্ট্রসংঘের কাজ ছিল দুই দেশের মধ্যে যে আন্তর্জাতিক চুক্তিগুলো আছে সেগুলোকে বজায় রাখা। পাকিস্তান রাখতে দিয়েছে? দেয়নি। সিমলা এগ্রিমেন্ট তারা বাতিল করে দিয়েছে। 1972 সালে একটি এগ্রিমেন্টে পরিষ্কার বলা ছিল ভারত এবং পাকিস্তান দুজনের মধ্যে যদি কোনো ডিসপুট হয় তাহলে দুজনই এই ডিসপুটকে মেটাবে, তৃতীয় কোনো শক্তিকে এই দুজনের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু পাকিস্তান আমেরিকাকে ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে। তৃতীয় শক্তি পুরো বিষয়টা এর মধ্যে ঢুকে একের পর এক কথাবার্তা বলে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে গেছে। ভারত তখনও বলেছিল রাষ্ট্রসংঘের এই অফিস 1949 সালে খোলা হলেও 1972 সালে সিমলা এগ্রিমেন্ট হওয়ার পর এই অফিসের আর প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা তো দুপক্ষ নিজেদের মতো করে আলাপ আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেব। যদি কোনো ডিসপুট থাকে তাহলে আমরাই আলোচনা করে মেটাতে পারবো, অন্য কোনো শক্তি এটাকে মেটাতে পারবে না বা এর ভিতরে ঢুকতে পারবে না, কারণ সিমলা এগ্রিমেন্টে সেটাই লেখা আছে। তাহলে রাষ্ট্রসংঘের অফিসটা কি হবে, মানে কোন কাজে ব্যবহার করা হবে? ভারতবর্ষ কিন্তু পরিষ্কারভাবে এই দাবি তুলেছিল, কিন্তু পাকিস্তান বরাবরই বলেছে না না রাষ্ট্রসংঘ থাকুক। অর্থাৎ পাকিস্তান প্রথম থেকেই এই কাশ্মীর ইস্যু ইন্টারন্যাশনালাইজড করার চেষ্টা করেছে। বর্তমানে সিন্ধু নদীকে নিয়ে যে ডিসপুট, ভারত এবং পাকিস্তানের মধ্যে কে ঢুকে গেছে? ওয়ার্ল্ড ব্যাংক ঢুকে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকের তৎপরতায় এই চুক্তি কিন্তু হয়েছিল, কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে কোনো ডিসপুট তৃতীয় শক্তি মেটাতে পারে না। এটাই ছিল সিমলা এগ্রিমেন্টে। ভারত বলছে তোমরা এই চুক্তি করেছিলে, তাহলে এখন কেন মানবে না? সিন্ধু জল চুক্তির মাঝখানে ওয়ার্ল্ড ব্যাংকে কেন ঢোকানো হয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক কেন নিউট্রাল এক্সপার্ট মাইকেল লিনোকে পাঠিয়ে দিয়েছে ভারতে, যিনি ফ্রেঞ্চ ড্যাম ইঞ্জিনিয়ার? আমি আলোচনা করেছি বহু ক্ষেত্রে। অর্থাৎ জেনে বুঝে দুই দেশের মধ্যে কোনো কনফ্লিক্ট হলে তৃতীয় শক্তিকে ঢুকিয়ে পুরো বিষয়টিকে আন্তর্জাতিককরণের চেষ্টা, এটা যেন পাকিস্তানের ডিপ্লোম্যাটিক পলিসি, এটা গেম প্ল্যান একটা, যে পুরো বিষয়টায় পশ্চিমের কোনো শক্তিধর দেশের প্রতিনিধিকে ঢুকিয়ে দাও, পশ্চিমের দেশগুলোর যে ধারণা তা সম্পূর্ণভাবে ভারত সম্পর্কে অন্যদিকে মুভ করে দাও, ঘুরিয়ে দাও, এবং এরা পশ্চিমের দেশগুলো কথায় কথায় ডেমোক্রেসি নেই, গণতন্ত্র নেই, কাশ্মীরে এই হচ্ছে, কাশ্মীরে মিলিটারি শাসন চলছে, এই সকল কথাবার্তা বলে বাজার গরম করেন। কিন্তু এবার ভারত বুঝিয়ে দিয়েছে রাষ্ট্রসংঘের অফিস আর প্রয়োজন নেই, তোমাদের প্রতিনিধির ভিসা ক্যান্সেল করে দিয়েছি, এবার তোমরা চাইলেও ভারতে আসতে পারবে না, যা নিঃসন্দেহে জুলাই মাসের প্রেক্ষাপটে সব থেকে বড় মুভ। এবং এরপরে অন্তত একটা জিনিস পরিষ্কার, জুলাই মাসে পাকিস্তানের প্রেসিডেন্সিতে জাতিসংঘ যেদিকে যেতে চাইছে সেই দিকে যাওয়াটাও আটকাতে চাইছে ভারত। এটা কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা মুভ, কারণ কাশ্মীর ইস্যু নিয়ে ফের অনেক আলোচনা আপনারা জুলাই মাসে শুনবেন, এবং এই ইস্যুর আগেই ভারত যে ধামাকাটা দিয়ে জানিয়ে দিল ভিসা ক্যান্সেল, ফলে আমার মনে হয় রাষ্ট্রসংঘেরও এবার একটু সতর্ক হয়ে যাওয়া উচিত যে কোনোভাবেই যেন বায়াসড একটা ওপিনিয়ন তারা পাস আউট না করে এবং সন্ত্রাসবাদী পাকিস্তানকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।